5 তারিখে যদি জনগণ চাইতো রাষ্ট্রপতি থাকবে না, নিশ্চয়ই থাকতে পারতো না। গতকালকে দেখেন না, একটা পত্রিকা লিখেছে ইউনূস সরকার অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে। আমি বলছিলাম যে যেন প্যান্ডোরার বক্স ওপেন করতেছেন, বুঝতেছেন না তো কেউ বলে যে কেমন করে প্যান্ডোরার বক্স, যে এমন এক প্যান্ডোরার বক্স ওপেন করতেছেন যা ঘুরে ফিরে নিজের দিকে আসবে, এবং এমন ভাবে নিজের দিকে আসবে যেটা আপনারা ট্যাকেল দিতে পারবেন না। তাহলে আপনি শুরু কাটছেন না কেন? এটা তো ওই যে আমাদের এলাকা সুনামগঞ্জ, এখানে বর্ষার সময় জ্যৈষ্ঠ মাসে পানি আসে, প্রথম একটা সামান্য ফাটা হয়, এই ফাটা দিয়ে সামান্য একটু পানি ঢুকে 1 ঘন্টার ভিতরে এমন পানির স্রোত বাড়ে আর বাদ চাপ দিয়ে কোনো কিছু আটকান যায়। তো এখন যা করতেছি বিএনপি এমন করতেছে, আমি খুব খুশি। কেন খুশি? আমি তো একটা রুল পাইছি, এই কয়দিন পরে যে নিজের জামা কাপড় নিয়ে কাম দিবে এইটা আর মাথায় তাদের একদম নাই, এই বাদ বাংলা জোয়ারের সামনে পড়বে। আশ্চর্য হয়েছি, কোর্টে বিএনপি মেকানিজম করে মামলা করে, এত কাঁচা মেকানিজম কেউ করে, এটা সব বোঝা যায়, সব দেখা যায়। আমার মনে হয় বুদ্ধি শুদ্ধি কম বুদ্ধি, এটা আমি আগে ভাবিনি। আমি ভাবতাম খুব সফিস্টিকেটেড ইন্টেলেকচুয়াল পিপল, তাদের ক্যাপাসিটি ইজ ভেরি হাই, ইন্টেলেকচুয়ালি খুবই সেন্সিবল, এরকম মনে হতো আমার কাছে। কিন্তু যে কাণ্ডটা কোর্টে ঘটেছে, 2টা উকিল ম্যানেজ করছে, আরেকটা চেম্বার ম্যানেজ করছে, নিজেদের কয়েকটা আইনজীবী ম্যানেজ করছে, অ্যাটর্নি জেনারেল অফিসকে বলছে তোমরা অপোজ করো, এগুলো যে করছে এরা আমার সব কই, এই কি কারবার? আশ্চর্য ব্যাপার। আমার তো ধারণা এই প্রতিটা চেয়ারের পিছনে ছোপ ছোপ রক্ত আছে। চেয়ারগুলোতে পরবর্তীতে সংস্কারের পরে যারা বসে, 5 আগস্টের পরে যারা এই চেয়ারগুলোতে বসছে, তাদের নিচে তো আমার ধারণা রক্তের ছাপ লেগে আছে চেয়ারের পরতে পরতে। এই কথা বলা যায়? বলে টেবিলের সঙ্গে প্রেসিডেন্ট আদেশ দিতে পারে না। তো কোর্টকে আমি সেদিনই বলেছিলাম, আমাদের কথা শোনার কথা না, কিন্তু তারপর এক্সট্রাঅর্ডিনারি শুনেছে সিনিয়র অ্যাডভোকেট অ্যাভয়েড করতে পারে না। বললাম যে ঠিক আছে, সব বাদ, বাদে যদি দিতে হয় সব বাদ, তাহলে আমরা 4 অগস্টে যাই। রাষ্ট্রপতি হয়েও বেচারা মহাবিপদে পড়ছে, একবার জয় বাংলা বলতে হয়, আবার জিন্দাবাদ বলতে হয়। রাষ্ট্রপতি হয়েও বেচারা মহাবিপদে পড়ছে, একবার জয় বাংলা বলতে হয়, আবার জিন্দাবাদ বলতে হয়। বাংলাদেশের জগতে কোন রাষ্ট্রপতি এত বিপদে পড়ছে বলে আমার কাছে মনে হয়। কিন্তু আমি একটু খুব আশ্চর্য হই, এই এম্বারাসমেন্টটা একটা শিশুও বুঝে, কিন্তু কি এম্বারাসড হয় না? একটু আগে দেখতেছি একটা ভিডিও বের হয়েছে, রাষ্ট্রপতি বলতেছেন যে তিনি কাকে সালাম করতে গেছেন কিন্তু তার সালাম নেন না। পরে বুঝতে পেরেছেন যেহেতু তিনি রাষ্ট্রপতি হবেন, সুতরাং সালাম নেওয়াটা, পায়ে ধরে সালাম নেওয়াটা ঠিক হয় না। সেই লোক এসে বাংলাদেশ জিন্দাবাদ বলতেছে, আবার সেই লোক রাষ্ট্রপতি আছেও। বিএনপি দেখলাম ভেরি হ্যাপি। তো এম্বারাসডলি হ্যাপি হয়, এটা বিএনপিকে না দেখলে এরকম আজব চিজ জগতে আর আছে কিনা আমার কাছে খুবই আশ্চর্য মনে হয়। কেমন আজব চিজ, এরকম বক্তব্য দিচ্ছে, জিন্দাবাদ বলতেছে, তাকে আবার রাখতে হবে। এখন আবার দেখি বক্তব্য দিচ্ছে ওনাকে রাখতে হবে কেন? কারণ ওনার মেয়াদ এখনো শেষ হয়। তো মেয়াদ তো শেষ হবে 28 সালের এপ্রিলের কত তারিখ দিকে। এতদিন পর্যন্ত এটাকে সোয়ালো করে করে যাবে, যাক ওনাদের ক্ষমতা আছে। তো করণীয়টা কি মধ্যে আমি মনে করি বিপ্লবী আত্মারা এখানে আছে, মেম্বার অফ পার্লামেন্ট, তাদের উচিত আগামী 12 তারিখের আশেপাশে 13 তারিখেই সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান। এখানে তারা একটা জিনিস করতে পারবেন, আর একটা জিনিস করতে পারবেন না। তারা ওখানে সংবিধান সংক্রান্ত বিষয় সমাধান করতে পারবেন না, কারণ আইনে বলা আছে সংবিধান সংস্কার সংক্রান্ত কোন প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত নিতে হইবে। এখানে সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করলে এটাও পারবেন, কারণ পরিষদ তো গঠিত হবে তাদের দ্বারা যারা শপথ নিয়েছে। 200 জন তো শপথ নেয় নাই, ওরা তো পরিষদের মেম্বার না। পরিষদের মেম্বার হলে 78 জন, তাহলে তাদের প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যের অর্থাৎ 78 জন এবং অন্যান্য বিষয়ে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদ সিদ্ধান্ত নিতে হবে। সংবিধান ছাড়া অন্যান্য যে সংস্কারের বিষয় আছে এগুলোতে ওই সকলের উপস্থিতির কোনো প্রয়োজন নেই। উপস্থিতদের অধিকাংশ, অর্থাৎ 60 জন উপস্থিত হইলে কোরআন হয়, তার অধিকাংশ কথা হয় 31 জন। 31 জন একমত হলে আইন পাস করতে পারবে। আমি যেহেতু সংসদ সদস্য একজন আছেন, আমাদের সংসদ সদস্য আছেন, তাদেরকে আমরা বলেছি এই কথা একটা সুনির্দিষ্ট করা উচিত যে ঠিক আছে আমরা আহ্বান করি, রাষ্ট্রপতি আহ্বান করবে না, কিন্তু সদস্যদের মধ্যে থেকে একজন আহ্বান করবে, বয়োজ্যেষ্ঠ একজনকে সভাপতি করবে, পরে তারা সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকবে, এটাকে 2 ভাগে ভাগ করবে, একটা সংবিধান সংক্রান্ত আর একটা হলো সংবিধানের ছাড়া অন্যান্য স্বাভাবিক যে সংস্কারগুলো আছে। 84-র ভিতরে 47টা ছিল সংবিধান সংক্রান্ত, বাকিগুলো তো সংবিধান সংক্রান্ত না, সুতরাং এগুলো করতে কোনো আইনগত বাধা নাই। সেকেন্ড প্রশ্ন হলো আমার ধারণা রাষ্ট্রপতির ভাষণ শোনা উচিত না থাকবে। রাষ্ট্রপতি যখন ভাষণ দিবেন তখন চলে আসা উচিত, আবার যখন তিনি চলে যাবেন তখন আবার সংসদে যাওয়া, ওই সময়টুকু তাকে তার কথা শোনার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। 3 নম্বর হলো আমি খুবই আশ্চর্য হয়েছি, কোর্টে বিএনপি মেকানিজম করে মামলা করে। আচ্ছা, এত কাঁচা মেকানিজম কেউ করে, যা সব বোঝা যায়, সব দেখা যায়। আমার মনে হয় বুদ্ধি শুদ্ধি কম, এত যে কম বুদ্ধি এটা আমি আগে ভাবিনি। আমি ভাবতাম খুব সফিস্টিকেটেড ইন্টেলেকচুয়াল পিপল, তাদের ক্যাপাসিটি ইজ ভেরি হাই, ইন্টেলেকচুয়ালি খুবই সেন্সিবল, এরকম মনে হতো আমার কাছে। কিন্তু যে কাণ্ডটা কোর্টে ঘটেছে, 2টা উকিল ম্যানেজ করছে, আরেকটা চেম্বার ম্যানেজ করছে, নিজেদের কয়েকটা আইনজীবী ম্যানেজ করছে, অ্যাটর্নি জেনারেল অফিসকে বলছে তোমরা অপোজ করো, এগুলো যে করছে এরা আমার সব কই, এই কি কারবার? কোর্টে গিয়ে যখন আমরা বললাম যে কি কারণ, কোর্টের বিষয় না, এটা তো হলো বিষয়টা তো হলো রাজনীতিবিদদের আমার আলোচনা করে বাইরে সেটেল হয়েছে। কোর্টের ফাংশন কি আপনারা দুজন বিষয় কিভাবে বুঝবেন দেশে বিপ্লব ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? আপনার হলো আবার এই সরকারের আমলে অ্যাপয়েন্ট। তো আমি কোর্টে বললাম দাঁড়ায়, আচ্ছা ভালো, যদি এটা যায় আপনি তো যান, যদি সংস্কার প্রস্তাব পুরোটা চলে যায় আপনি থাকেন, কারণ যে অর্ডিন্যান্সের আলোকে আপনি অ্যাপয়েন্টেড হয়েছেন, এই অর্ডিন্যান্স তো এই সরকার আসার পরে অভ্যুত্থানের পরে 133টা অর্ডিন্যান্সের একটা অর্ডিন্যান্স হলো বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা কমিশন গঠন করে নিয়োগ। ওই কমিশনের অধীনে আপনিও নিয়োগপ্রাপ্ত, আপনি এদের বিরুদ্ধে রুল দিচ্ছেন, আপনি থাকবেন।